পড়ছিলাম দিশেহারা, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা 12। শ্রবণকে আবারও শামীম রেজা চৌধুরীর উপর থেকে টেনে সরিয়ে আনা হয়। শ্রবণের রাগ আকাশ ছোঁয়া হয়ে গেছে। ওকে তিনজন মিলেও আটকে রাখতে হিমশিম খেয়ে যাচ্ছে। শরীরে দানবীয় শক্তি ভর করেছে। ওর গর্জনেই যেন পুরো বাড়ি কেঁপে উঠছে। সুহা রুম থেকে বেরিয়ে এসেছে শ্রবণের গর্জন শুনে। ড্রয়িং রুমের অবস্থা দেখে ভয়ে দূরে দাঁড়িয়ে আছে। শ্রবণ বাবার দিকে তাকিয়ে ছোটাছুটি করতে করতে বলে, ছাড়ো আমাকে, আমি আজ ওকে খুন করে ফেলবো। ও আমার আম্মুকে খুন করেছে, আমার বোনকে খুন করেছে, আমি ওকে খুন করে ফেলবো। শামীম রেজা চৌধুরী বলেন, আমি তোমার আম্মুকে খুন করিনি, ও স্ট্রোক করে মারা গেছে। তুই মিথ্যা বলছিস জানোয়ার। তোমার আম্মু যেদিন স্ট্রোক করে মারা গেছে সেদিন আমি বাড়িতে ছিলাম। বাড়িতে না থাকলে ওকে মারলাম কিভাবে? শ্রবণ নিজেকে শান্ত করে ঘাড় কাত করে অনিমা চৌধুরীর দিকে তাকায়। ওর তাকানো দেখেই অনিমা চৌধুরীর কলিজা শুকিয়ে কাট। শুকনো ঢোক গিলে সকলের দিকে নজর বোলায়। শ্রবণ পুনরায় পাগলের মতো ছোটাছুটি করতে করতে বলে, কুত্তার বাচ্চা, তুই মেরেছিস আমার আম্মুকে নিজের বোনের রাস্তা ক্লিয়ার করার জন্য। ওই দিন তুই বাড়িতেই ছিলি, আম্মুর সাথে ঝগড়াও করেছিলি। আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোরা ছাড় আমাকে, নয়তো তোদেরও জিন্দা দাফন করব। গড় গড় করে কথাগুলো বলে একটু থেমে শ্বাস টেনে নেয়। পুনরায় বলে, তুই আমার বোনকেও ইচ্ছে করে মেরেছিস, শুধু মারতে পারিসনি আমাকে। বাড়ির সবাই অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে আছে। অনিমা চৌধুরী নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলে, আমি ভাবিকে খুন করিনি, উনি স্ট্রোক করেই মারা গেছেন। আমি ইচ্ছে করে তোমার বোন সাফাকে মারিনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ওর গলায় খাবার আটকে শ্বাসনালীতে চলে যাবে আমি বুঝতে পারিনি। কুত্তার বাচ্চা, কেন বুঝতে পারিসনি? 1.5 মাসের একটা বাচ্চাকে তুই কি খাওয়াতে গিয়েছিলি যে গলায় আটকে শ্বাসনালীতে চলে গিয়েছিল আর মৃত্যু হলো? খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলি, তাই না? আজকে তোকে বিষ খাওয়াবো আমি। 3 জনের কাছ থেকে ছুটে আগ্রাসীভাবে ছুটে গিয়ে অনিমা চৌধুরীর গলা চেপে ধরে। হাতের চাপ এতই বেশি যে অনিমা চৌধুরীর চোখ দুটো সাথে সাথেই উল্টে গেছে। বাড়ির কেউ বুঝতে পারছে না এই শ্রবণকে কিভাবে শান্ত করবে। যা শুরু করেছে সত্যি সত্যি কাউকে না কাউকে খুন করেই ফেলবে। অনিমা চৌধুরীকে শ্রবণের হাত থেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। গলা থেকে শ্রবণের হাত ছাড়াতে সক্ষম হলেও শ্রবণ পুনরায় থাবা দিয়ে চুল ধরে, এমনভাবে টান দেয় যে দাঁড়িয়ে থাকা মানুষটা ঠাস করে ফ্লোরে পড়ে যায়। শাহিন রেজা চৌধুরী ভয়ঙ্কর রকমের রেগে গিয়ে বলেন, শ্রবণ, তুমি আমার ওয়াইফের সাথে এমন করছো কেন? অভদ্রতা বন্ধ করো। তুই কাকে অভদ্র বলছিস? অভদ্র তোরা, এক একটা নরপশু, জানোয়ার। তোর এই পেয়ারের বউ কি করেছে জানিস? তুই জলজ্যান্ত অবস্থায় থাকতেই আরেক পুরুষের সাথে হোটেলে গিয়েছিল। আমার হাতে ধরা পড়ে কি কি করেছে জিজ্ঞেস কর। শ্রবণের কথা শুনে সবাই বিস্ফোরিত হয়ে অনিমা চৌধুরীর দিকে তাকায়। সিয়ামের হাত আলগা হয়ে গেছে এমন কথা শুনে। শ্রবণকে ছেড়ে দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সকলের চাহনি দেখে অনিমা চৌধুরী বলে, মিথ্যে বলছে শ্রবণ, পাগল হয়ে গেছে, সেজন্য যা ইচ্ছে করছে তাই বলছে। শ্রবণ তেড়ে যেতে নেয় আবার। স্পর্শ জাপটে ধরে বড় ভাইকে, সর্বোচ্চ চেষ্টা করে আটকে রাখার জন্য। শ্রবণ অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বলে, কুত্তার বাচ্চা, তোর কত বড় কলিজা যে তুই আমাকে পাগল বলিস? নষ্ট মহিলা একটা। হাজব্যান্ড বাচ্চা থাকতে আরেক পুরুষের সাথে পরক্রিয়া কন্টিনিউ রেখেছিস তুই। আমার কাছে ধরা পড়ে হাতে পায়ে ধরে মাপ চেয়েছিলি যেন আমি কাউকে কিছু না বলি। কসম করেছিলি এমন কিছু আর কোনোদিন করবি না। তোদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, তাই কোনোদিন কিছু বলিনি কাউকে, তোকেও কিছু বলিনি। আমার তো এখন সন্দেহ হচ্ছে সোহার সিয়াম শাহিন রেজা চৌধুরীর সন্তান নাকি অন্য কারো। ডিএনএ টেস্ট করলে নিশ্চয়ই ওদের বাবা অন্য কেউ হবে। হোটেলের পুরনো রেজিস্টার খাতা খুঁজলে এখনও তোর নাম পাওয়া যাবে। আমার কথা বিশ্বাস না হলে গিয়ে খুঁজে দেখতে পারেন। অনিমা চৌধুরীর মুখ চুপসে যায়, বড় গলা করে আর কিছু বলতে পারে না। সিয়াম ঘৃণায় মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। সোয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে আর শ্রবণের দিকে। শাহিন রেজা চৌধুরী কিছু বলতে পারছেন না। কেন যেন শ্রাবণের কথাগুলো ওনার কাছে সত্যি মনে হচ্ছে। সত্যি যদি নাই হবে তাহলে অনিমা চৌধুরী চুপসে গেল কেন শ্রবণের কথাগুলো শুনে? শ্রবণ তনিমা চৌধুরীর দিকে তাকায়। ওনার চোখ মুখ পুরো পরিবর্তন হয়ে গেছে। এই এই কুত্তার বাচ্চা জানোয়ার, শামীম রেজা চৌধুরীর সাথে পরকীয়ায় জড়ানোর সময় জানতি না ওর বউ বাচ্চা আছে? কথা বলছিস না কেন বল? তনিমা চৌধুরী মাথা নিচু করে নেন। মায়ের অভিব্যক্তি দেখে স্পর্শ ভেতর থেকে ভেঙে গুড়িয়ে যায়। সব কিছু জানার পরেও ওর মা এমন জঘন্য নিচু কাজ করেছে বুঝতে বাকি নেই।
তুই সব জেনেও নিজের লোভ লালসা আটকে রাখতে না পেরে আরেকজনের সংসার স্বামী ছিনিয়ে নিয়েছিস তার কাছ থেকে। তোদের মা ছেলের রাস্তা পরিষ্কার করার জন্য তোর বোন আমার আম্মু আর বোনকে মেরে ফেলেছে। তোরা দুই বোন ডাইনি, রাক্ষসী, নরপিশাচ। তোরা দুজনে আমার কাছ থেকে আমার সব কেড়ে নিয়েছিস। আমার শৈশব কৈশোর ভালো থাকা সব গিলে খেয়েছিস তোরা দুই বোন। সকলের মুখ বন্ধ। শ্রবণের কথাগুলো পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে তুলেছে। তোদের দুই বোনের চরিত্র ফুলের মতো পবিত্র। শুধু অন্যের জামাইয়ের দিকে নজর যায়, অন্যের জামাই পছন্দ হয়। এই তোদের মারও তো দ্বিতীয় বিয়ে হয়েছে। তোদের বাপ তো তোদের মায়ের দ্বিতীয় জামাই। তোদের মাও কি অন্যের জামাইকে বিয়ে করেছিল পরকীয়ায় জড়িয়ে? তোদেরও কি সেভাবেই জন্ম হয়েছে? একেবারে মায়ের মতোই হয়েছিস দুই বোন। শ্রবণের এক একটা কথার বিস্ফোরণ ঘটছে ড্রয়িং রুমে। শামীম রেজা চৌধুরীর দিকে তাকিয়ে ভয়ঙ্কর রকমের আক্রোশ নিয়ে বলে, তুই জানতি না তুই ছাড়া আমার আম্মুর আর কেউ নেই? এই বাড়ি ছাড়া আমার আম্মুর যাওয়ার জায়গা নেই? জানতি না কিছু? তুই কিভাবে পারলি আমার আম্মুর সাথে বিশ্বাসঘাতকতা করতে? তুই কিভাবে ঠকালি আমার আম্মুকে? আমার আম্মুর রূপ সৌন্দর্য কম ছিল? আমার আম্মুর রূপের কাছে এই তনিমা তো কিচ্ছুই না। ও আমার আম্মুর নখেরও যোগ্য না। ওই দিন কার সাথে যেন ফোনে কথা বলছিল আম্মু, তারপর তোকে অনেকবার কল করেছিল, কিন্তু তুই রিসিভ করিসনি ফোন। আম্মু আমাকে আর বোনকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল। বারবার জিজ্ঞেস করার পরও কিছু বলেনি আমাকে। বিকেলে অনিমার সাথে ঝগড়া হয় আর রাতে আমার আম্মু আমাদের দুই ভাই বোনকে ছেড়ে চলে যায় সারা জীবনের জন্য। আম্মু কি তোর গোপন সংসারের কথা জানতে পেরে গিয়েছিল? তুই ওই রাতে স্পর্শ আর তনিমার কাছে ছিলি, তাই না? শামীম রেজা চৌধুরী চুপ করে থাকেন। শ্রবণের কথাগুলো শুনে তিনজন বাদে বাকি সবাই বাকরুদ্ধ হয়ে গেছে। বাবাকে নিরুত্তর দেখে শ্রবণের রাগ আরও বেড়ে যায়। স্পর্শের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পুনরায় আক্রমণ করে বসে। স্পর্শ আর সিয়াম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শ্রবণকে আটকাতে যাচ্ছে না দুই ভাই। সামাদ চৌধুরী আর শাহিন রেজা চৌধুরী দ্রুত এসে শ্রবণকে আলাদা করার চেষ্টা করেন। এই ছেলে আজকে বাপকে মেরেই ফেলবে। শামীম রেজা চৌধুরীর নাক মুখ দিয়ে রক্ত পড়ছে এখন। মাথা ধরে একটা বাড়িও মেরেছে ফ্লোরের ওপর। ভয়ে তটস্থ হয়ে গেছে তনিমা চৌধুরী। অনিমা চৌধুরীও বসা থেকে উঠে গিয়ে বড় বোনের পাশে দাঁড়ান। অনেক ধস্তাধস্তির পর শ্রবণকে আবারও সরিয়ে নিয়ে আসতে সক্ষম হন দুজন। শ্রবণ এখন আবার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। পাগলের মতো আচরণ করছে, সাথে চিৎকার করে গালাগালি করছে শামীম রেজা চৌধুরীকে। কিছুতেই মানতে পারছে না ওর আম্মু এত বাজেভাবে ঠকে গিয়ে বুক ভরা যন্ত্রণা নিয়ে দুনিয়া ছেড়েছে। এমনিতেই এই বাড়ির মানুষগুলোকে ছোটবেলা থেকে সহ্য করতে পারে না। এখন এত বড় সত্যি জানার পর আরও পারছে না। অশান্ত হয়ে থাকা শ্রবণ হঠাৎ শান্ত হয়ে যায়। ঢলে পড়ে নিচের দিকে। শক্ত করে আগলে ধরার আগেই নিচে পড়ে যায়, তবে জোরে পড়েনি, ব্যথাও পায়নি। মুখের দিকে তাকিয়ে দেখে অজ্ঞান হয়ে গেছে। শাহিন রেজা চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলেন, শ্যাম পানির জগ নিয়ে আয় দ্রুত। শ্যাম পানির জগ নিয়ে আসার জন্য আগায় দ্রুত পায়। স্পর্শ বাবা মায়ের দিকে একবার তাকিয়ে বলে, তোমরা তো জঘন্য মানুষ কেন? এত জঘন্য মানুষ আমার বাবা মা হতেই পারে না। আজকে থেকে তোমরা আমার কেউ হও না। আজকে থেকে জানবি স্পর্শ মরে গেছে। স্পর্শ সত্যিই মরে গেছে। ভাইয়ার আম্মু মানে বড় আম্মুকে তোমরা ঠকিয়েছ না? তোমরা এর প্রতিদান অবশ্যই পাবে, ভয়ঙ্করভাবে ফিরে পাবে। শ্যাম পানি নিয়ে এসেছে। স্পর্শ ওর হাত থেকে জগ নিয়ে শ্রবণের কাছে বসে চোখে মুখে পানি দিতে দিতে ভাইয়া ভাইয়া বলে ডাকতে শুরু করে। অনেক ডাকাডাকের পরেও শ্রবণের জ্ঞান ফেরে না। জগের পুরো পানি ওর চোখে মুখে আর মাথায় ঢালা হয়েছে, তবুও জ্ঞান ফিরছে না। স্পর্শ দাদার মুখের দিকে তাকিয়ে বলে, দাদা ভাই এভাবে হবে না, হসপিটালে নিতে হবে। সিয়াম ড্রাইভারকে গাড়ি বের করতে বল। সিয়াম দৌড়ে যায় বাইরের দিকে। শাহিন রেজা চৌধুরী বলেন, স্ট্রোক করেছে মনে হচ্ছে। ডক্টর আগেরবার বলেছিল ওকে বেশি মানসিক স্ট্রেস না দিতে, পুনরায় এমন হলে স্ট্রোক করবে। সামাদ চৌধুরী বড় ছেলের দিকে তাকিয়ে গর্জন করে বলেন, শ্রবণের কিছু হলে তোমাদের আমি ছাড়বো না। সিয়াম দরজার কাছে দাঁড়িয়ে চিৎকার করে বলছে শ্রবণকে নিয়ে যাওয়ার জন্য। স্পর্শ আর শাহিন রেজা চৌধুরী শ্রবণকে কোনো রকমে উঁচু করে ধরে বাইরের দিকে আগান। যাওয়ার আগে স্ত্রীর দিকে তাকিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলেন, তোর ব্যবস্থা ফিরে এসে করছি। শ্রবণকে হসপিটালে নিয়ে আসা হয়েছে অনেক আগেই। জ্ঞান ফেরানো হয়েছে, ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এখন ঘুমের ইঞ্জেকশনের প্রভাবে ঘুমিয়ে আছে। চেহারা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। শাহিন রেজা চৌধুরীর আশঙ্কায় সত্যি হয়েছে, শ্রবণ স্ট্রোক করেছে। জ্ঞান ফেরার পরেও সেরকম রেসপন্স করছিল না। আর একটু দেরি করে হসপিটালে পৌঁছালে বড় ধরনের ক্ষতি হয়ে যেত। অল্পের জন্য বেঁচে গেছে,
কেবিন থেকে বেরিয়ে ডক্টর সামাদ চৌধুরী আর শাহিন রেজা চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, আপনারা কি ছেলেটাকে একেবারে শেষ করে ক্ষান্ত হবেন? এতবার নিষেধ করার পরও ওকে কেন স্ট্রেস দিয়েছেন? শাহিন রেজা চৌধুরী মৃদু স্বরে বলেন, স্ট্রেস দিতে হয় না, ও নিজেই নেয়। কেন নেয়? আপনারা এতগুলো মানুষ আছেন বাড়িতে, ওকে সামলাতে পারেন না? খেয়াল রাখতে পারেন না ওর দিকে? ওকে উত্তেজিত করে এমন কাজ করেন কেন? এমন ধরনের কথা বলেন কেন? জানেন তোর মানসিক অবস্থা ঠিক নেই। আগেরবার কি হয়েছিল ভুলে গেছেন? শাহিন রেজা চৌধুরী কিছু বলেন না। সামাদ চৌধুরী বলেন, ডক্টর, শ্রবণ এখন বিপদমুক্ত তো? আর কোনো বিপদ নেই তো? বর্তমানে বিপদমুক্ত আছে। ঘুম থেকে জেগে ওঠার পর কেমন আচরণ করবে সেটার উপর নির্ভর করছে ওর পুরোপুরি বিপদমুক্ত হওয়া। শ্রবণের রাগ তো অনেক বেশি। রেগে গেলে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কোনো ঘটনার মধ্যে প্রবেশ করলে সহজে বেরিয়ে আসতে পারে না। গোলক ধাঁধার মতো আটকে থাকে সেই ঘটনার মধ্যে। আল্লাহকে ডাকুন যেন ঘুম থেকে ওঠার পর শান্ত থাকে। স্পর্শ পাশের চেয়ারে বসে থেকে ডক্টরের সব কথা শুনেছে। বড় ভাইয়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে। ওর নিজেরই এত কষ্ট হচ্ছে সব জানার পর না জানি শ্রবণের কত কষ্ট হয়েছিল তখন। কেমন পাগলের মতো আচরণ করছিল সব বুঝতে পেরে। সকলের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল অনেক আগেই। দাদাভাই ছাড়া কেউ ওকে বাড়িতে নিয়ে যেতে পারতো না। বাড়িতে গেলেই কেমন ছটফট করতো। রুম থেকে বের হতে চাইতো না। কারো দিকে তাকাতো না। শ্রবণকে আগে ওর কাছে ভীষণ রকমের অদ্ভুত লাগতো, কিন্তু এখন বুঝতে পারছে এমন অদ্ভুত হওয়ার কারণ। কিন্তু শ্রবণ তো আগে সব সত্যি জানতো না, তবুও কেন এমন করতো? স্পষ্ট বুঝতে পারছে আরও অনেক কিছু আছে যা এখনও ওর অজানা। শ্রবণের সাথে ছোটবেলায় হয়তো কিছু ঘটেছিল। সিয়াম মাথা নিচু করে বসে আছে চেয়ারে। কোনো এক কারণে বাবার দিকে তাকাতে পারছে না। ওর আশেপাশে কি ঘটছে সেদিকেও নজর নেই। নিচের দিকে দৃষ্টি স্থির রেখেছে। হয়তো কিছু ভাবছে। চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। শরীরও চলতে চাইছে না, কেমন অবশ হয়ে গেছে। নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন জাগছে মনে। সোহা শ্রবণের রুমে বসে আছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে উঠেছে। মাথা ঝিমঝিম করছে এখন। বুক ভারী হয়ে আছে। অনিমা চৌধুরীকে অনেক প্রশ্ন করেছিল, উনি কোনো উত্তর দেয়নি। নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছেন। সোহা অনেক ডেকেছিল, উনি সাড়া দেননি। তনিমা চৌধুরীও ওর কোনো প্রশ্নের উত্তর দেননি। শামীম রেজা চৌধুরী আর তনিমা চৌধুরী নিজেদের রুমে দরজা লাগিয়ে বসে আছেন। শ্রবণের জন্য কষ্ট হচ্ছে। শ্রবণের কথা শোনার পর এখন নিজের অস্তিত্ব নিয়েও মনে প্রশ্ন জাগছে। শ্রবণের কথাগুলো কি সত্যি? ও আসলেই কি ওর আব্বুর মেয়ে না? কেমন উদ্ভট সব চিন্তাভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। এত অশান্তি ভালো লাগছে না। শ্রবণের জ্ঞান ফিরেছে। কেমন আছে ও? স্পর্শ ঠিক আছে? সব জানার পর ওর এখন কেমন অবস্থা? ওর মতো উল্টোপাল্টা ভাবনা কি সিয়ামের মাথায়ও ঘুরপাক খাচ্ছে? অত কি ওর মতোই কষ্ট হচ্ছে? ওর মা সত্যি সত্যি ইচ্ছে করে শ্রবণের বোনকে মেরেছিল, নাকি সেটা দুর্ঘটনাই ছিল? এত প্রশ্নের উত্তর এখন কে দেবে ওকে? বাবাকে দেখেছিল কেমন হয়েছিল চোখ মুখ। উনিও অনেক কষ্ট পেয়েছেন। শ্রবণের পাশে ঝিম ধরে বসে আছে স্পর্শ। এক মনে তাকিয়ে আছে বেডে শুয়ে থাকা ভাইয়ের দিকে। দিনের আলো মিলিয়ে গিয়ে রাত নেমে এসেছে ধরনের বুকে। কেবিনের ভেতর শুধু ফ্যানের শস্য বাতাসের শব্দ। একটু আগেই জোর করে তিনজনকে বাড়ি পাঠিয়ে দিয়েছে স্পর্শ। নিজের রয়ে গেছে ভাইয়ের কাছে। ওকে দেখে তিনজন অবাকই হয়েছে। শ্রবণের এত অবহেলার পরেও ওকে ছেড়ে যাচ্ছে না ছেলেটা। বাপটা যতটা স্বার্থপর বেঈমান হয়েছে, ছেলে দুটো ততটাই ভালো হয়েছে। একজনের জীবন তো নষ্ট করে দিয়েছে অনেক আগে। এখন দ্বিতীয় জনের জীবন সেই পথে না গেলেই হয়। ছেলেটা কেমন যেন হয়ে গেছে সবকিছু জানার পর থেকে। স্পর্শ হাত বাড়িয়ে বড় ভাইয়ের বাম হাতটা মুঠো করে ধরে। ওর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। না, চিৎকার করে কাঁদতে পারছে আর না নিজের কষ্টগুলো কাউকে বলতে পারছে। 23 বছরের জীবনে সবচেয়ে বেশি কষ্ট অনুভব ওই দিন হয়েছিল যেদিন সোহাকে হারিয়েছিল সারা জীবনের জন্য। ভালোবেসেও ভালোবাসার মানুষটিকে আপন করে পায়নি। আর আজকের কষ্টের তুলনায় সেদিনের কষ্ট কিছুই নয়। সোহাকে হারিয়েও এত কষ্ট হয়নি আজকে যতটা হচ্ছে। আর শ্রবণের একদিনের কষ্টের কাছে ওর সারা জীবনের কষ্টও কিছুই না। এক হাতে ভাইয়ের হাত ধরে রেখে অন্য হাত দিয়ে চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। চৌধুরী বাড়ির দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করে তিনজন। ড্রয়িং রুমে মেড ব্যতীত কেউ নেই। অন্যদিন এই সময়ে বাড়ির সবাই সোফায় উপস্থিত থাকতো। সিয়াম না দাঁড়িয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সামাদ চৌধুরী নিজের রুমের দিকে আগান। শাহিন রেজা চৌধুরী মেডের দিকে তাকিয়ে সোফায় বসতে বসতে বলেন, কফি নিয়ে আসো।
মেয়ের দুজনেই উঠে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শাহিন রেজা চৌধুরীর এখন অনিমা চৌধুরীর মুখেও দেখতে ইচ্ছে করছে না, ওই রুমে যেতেও ইচ্ছে করছে না, দেখলেই তো খুন করতে ইচ্ছে করবে। সিয়াম নিজের রুমের দিকে যেতে গিয়েও থেমে যায়, ঘুরে শ্রবণের রুমের দিকে আগায়। বড় হওয়ার পর এই রুমে ওর আসা হয়নি কখনো। শ্রবণ পছন্দ করতো না ওর রুমে কেউ প্রবেশ করুক। ও বাড়িতে না থাকলে ওর রুমে বাড়ির কেউ প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র মেড প্রবেশ করতো পরিষ্কার করার জন্য। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে, বিছানায় তাকিয়ে দেখে সোহা শুয়ে আছে কাত হয়ে, পিঠ ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না। বিছানার দিকে এগিয়ে মৃদু দুর্বল কণ্ঠে ডাকে, সোহা। ভাইয়ের গলার স্বর শুনেই ঘাড় ঘুরিয়ে তাকায় সোহা। ভাইকে দেখে তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে। সোহার চোখ মুখ দেখে সিয়ামের বুক কেঁপে ওঠে, কেঁদে কেঁদে কি অবস্থা করেছে নিজের। সোহা বিছানা থেকে নেমে এসে ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। সিয়াম নিজের কান্না আটকে রেখে বোনের চুলে হাত বোলায়। বেশ কিছুক্ষণ পর যখন সোহার কান্না একটু কমে আসে, তখন সিয়াম বলে, কি অবস্থা করেছিস নিজের। সোহা কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, শ্রবণ ভাইয়া ওই কথাগুলো কি সত্যি? আম্মু কিছু বলেছে, আম্মু কিছু বলছে না আমাকে। সিয়াম বোনকে কি বলবে বুঝতে পারছে না, বলার মতো কোনো কথাও খুঁজে পাচ্ছে না। সোহা কাঁদতে কাঁদতে পুনরায় বলে, আমরা কি সত্যি সত্যি এই বাড়ির সিয়াম বোনকে থামিয়ে দেয়, বুকে আগলে রেখে পিঠে হাত বুলিয়ে জড়ানো গলায় থেমে থেমে বলে, চুপ, ওসব কথা বাদ। শ্রবণ ভাইয়া কেমন আছে? ভালো, আবার ভালো না। গুরুতর কিছু হয়েছে? স্ট্রোক করেছিল, এখন বিপদমুক্ত আছে, ভয় পাওয়ার কিছু নেই। সোহা হেঁচকে তুলে কাঁদতে থাকে। শ্যাম বোনের মাথায় হাত বুলিয়ে বলে, ভাইয়া তোকে অনেক কষ্ট দিত, মারধর করতো। সোহা দুদিকে মাথা নাড়ায়। দুপুরে খাসনি নিশ্চয়ই, হাত মুখ ধুয়ে খেয়ে আয়, খেতে ইচ্ছে করছে না। আম্মু সত্যি সত্যি খারাপ মানুষ। শ্যাম নিচু হয়ে থাকে। তনিমা চৌধুরীর বোনই তো অনিমা চৌধুরী, দুই বোনের শরীরে তো একই রক্ত বইছে। শ্রবণ যেভাবে বলল সেভাবে পরও অবিশ্বাস করার মতো কোনো কারণ পাচ্ছে না সিয়াম। সোয়াকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, ফ্রেশ হয়ে খেয়ে আয়। তুমি খাবে না? পরে খাবো। সিয়াম রুম থেকে বেরিয়ে যায়। সোহা আগের মতোই দাঁড়িয়ে থেকে ঝরঝর করে কেঁদে ওঠে আবার। বাবা মায়ের রুম ক্রস করার সময় বাবার রাগী গলার স্বর শুনতে পাই সিয়াম। দাঁড়িয়ে যায় রুমের সামনে, দরজাটা অর্ধ খোলা রয়েছে। শাহিন রেজা চৌধুরী ভীষণ রেগে অনিমা চৌধুরীর সঙ্গে কথা বলছেন। কথা বলার এক পর্যায়ে প্রহার করে বসেন অনিমা চৌধুরীর ওপর। শাহিন রেজা চৌধুরী স্ত্রীর টুটি চেপে ধরে হিসিয়ে বলেন, বল, কার কার সাথে নষ্টামি করেছিস? তুমি ওই পাগলের কথা শুনে এমন করছো কেন? ও মিথ্যে বলছে। আরেক চর বসান অন্য গালেও। চোয়াল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলেন, তোর এত বড় সাহস হয় কিভাবে শ্রবণকে পাগল বলার? তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আরেকবার ওকে পাগল বললে। আর মিথ্যেবাদী কাকে বললে তুই? শ্রবণ কখনো মিথ্যে বলে না, সেটা খুব ভালো করেই জানি আমি। নিজে নষ্টামি করবি আর আরেকজন দেখলে বললে সে পাগল আর মিথ্যাবাদী। অনিমা চৌধুরী চুপ থাকেন। শাহিন রেজা চৌধুরী হাত সরিয়ে দেওয়ার জন্য ছটফট করছেন। ছেলে মেয়ে কার বল? অনিমা চৌধুরী শাহিন রেজা চৌধুরীর হাত সরিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলেন, আমাদের। ঘরের নিচ পর্যন্ত থাকা চুলগুলো শক্ত হাতে মুঠো করে ধরে বলেন, আমাদের বলতে কাকে কাকে বোঝাচ্ছিস তুই? তোমার আর আমার। ওদের বাবা তুমি। আমার কথা বিশ্বাস না হলে ডিএনএ টেস্ট করে দেখতে পারো। তুই কেমন স্ত্রী আর কেমন মা। এখন আমার নিজের সন্তানের ডিএনএ টেস্ট করতে হবে আসল পরিচয় জানার জন্য। দুনিয়া উল্টে গেলেও ওরা আমার সন্তান হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকবে, কিন্তু তুই আর আমার স্ত্রী হয়ে এই বাড়িতে থাকতে পারবি না। তুই আজকে এই বাড়ি ছাড়বি। তোকে আমি আর এক মুহূর্ত বাড়িতে দেখতে চাই না। তোর মতো নষ্ট মহিলার জায়গা নেই এই বাড়িতে। শ্যাম সরে যায় দরজার সামনে থেকে। বাকি কথা শোনার আর আগ্রহ নেই। রুমে এসে টাওয়াল হাতে সোজা ওয়াশরুমে প্রবেশ করে। মাথা ব্যথায় ফেটে যাচ্ছে যেন। মস্তিষ্ক উত্তপ্ত লাভার ন্যায় গরম হয়ে আছে। মাথায় পানি না ঢাললে আর ঠান্ডা হবে না। রাত পেরিয়ে ভোরের আলো ছড়িয়ে পড়েছে একটু একটু করে। বাইরে এখনো পুরোপুরি আলো ফোটেনি, কিছুটা অন্ধকার হয়ে আছে এখনো। শ্রবণের ঘুম ভাঙে। কতগুলো দিন পর এমন লম্বা ঘুম দিল হিসেব নেই। ঘুমের ইঞ্জেকশনের প্রভাবে সারা বিকেল আর রাত ঘুমিয়েছে। চোখ মেলে তাকাতেই নিজেকে ছোট্ট একটা রুমে আবিষ্কার করে। চারিদিকে নজর বুলিয়ে বুঝতে পারে এটা হসপিটালের কেবিন। ডান হাত উঁচু করতে পারলেও বাম হাত উঁচু করতে পারছে না। ঘাড় ঘুরিয়ে বাম পাশে তাকায়। ওর বাম হাত জড়িয়ে ধরার মতো করে ধরে টুলে বসে বেডে মাথা রেখে ঘুমিয়ে আছে স্পর্শ। ফ্যানের বাতাসে সিল্কের চুলগুলো দুলছে এলোমেলো হয়ে।
নিজের হাত টেনে সরিয়ে আনার চেষ্টা করে কিন্তু পারে না। ভালোই শক্ত করে ধরে আছে স্পর্শ। বিরক্তিতে কপাল ভ্রু কুঁচকে গালি দেয় দুটো। পুনরায় স্পর্শের দিকে তাকিয়ে ডুবে যায় অতীতে। সেদিনের বিকালটা ওর জীবন আরো এলোমেলো করে দেয়। মা বোনকে হারিয়ে শ্রবণ যখন পুরোপুরি ভঙ্গুর, বাবাকেও কাছে পায় না বুকে মুখ গুজে একটু সান্ত্বনা পাওয়ার জন্য, তখন ওর বাবা ওকে আরো ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মেশিন নিয়ে এসেছিল বাড়িতে। দেখতে মানুষের মতো হলেও ছিল আস্ত জানোয়ার।